এটা কি বলা যেতে পারে বলেন? এটা কার? রুকেয়া আপু। আচ্ছা, কোয়ালিটি এসইও কন্টেন্ট ছিল আপনাদের কিওয়ার্ড, তাই না? কোয়ালিটি এসইও কন্টেন্ট আছে টাইটেলের মধ্যে। কোয়ালিটি এসইও কন্টেন্ট এখানেও আছে। এখানে রাখতে পারতেন কোয়ালিটি এসইও কন্টেন্ট, এই জনের মধ্যে রাখা উচিত ছিল। ঠিক আছে, ভালো হয়েছে আপু। মোট কিওয়ার্ডটা ইউজ করছেন 2-3 বার। ওকে, প্রথম প্যারাগ্রাফে একবার ইউজ করছেন, নাইস। তারপরে ওখানে একটা, এখানে একটা। চেষ্টা করবেন যে কোনো একটা হেডিং এর মধ্যে কিওয়ার্ড রাখা, যে কোনো একটা কিওয়ার্ড হেডিং এর মধ্যে রাখা চেষ্টা করবেন। এটা ম্যান্ডেটরি না, চেষ্টা করবেন, সুযোগ থাকলে করবেন। আচ্ছা, তারপরে মেটা এই যে ইয়ে করছেন ইন্টারনাল লিঙ্কিং, খুব সুন্দর কাজ হয়েছে। ফ্রিকোয়েন্সলি আপডেট ইমপ্রুভিং, এটা কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল? ওকে, ইন্টারনাল লিঙ্কিং করছেন। ডিজিটাল মার্কেটিং, নাইস। এই যে নো ফলো করছেন, ও একদম সুন্দর কাজ করছেন আপনি, ধন্যবাদ। এটা কে? এই এ কি কি বানাইছেন? একটা ওয়েবসাইট বানাই ফেলছেন? হাউ টু রাইট কোয়ালিটি এসইও কন্টেন্ট? ওয়েবসাইট কেন বানাবেন ভাই? তানভীর, এই গাইডলাইন ফর কোয়ালিটি এসইও কন্টেন্ট ফর বিগিনার্স। ফার্স্ট অফ অল এখানে ফুল স্টপ দেওয়ার দরকার নেই, কোথাও ফুল স্টপ দেওয়া যাবে না টাইটেলে। এখানে ফিচার ইমেজ ইউজ করেননি, ফিচার ইমেজ। এটা কত? 69 ক্যারেক্টার হয়েছে, টাইটেল হয়নি। মেটা ডেসক্রিপশন হয়েছে। আচ্ছা, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং করেন নাই? না করছেন, এই যে। এই যে, যেহেতু এটা এক্সটার্নাল লিঙ্কিং, এখানে অবশ্যই নো ফলো দেওয়া উচিত ছিল, আপনি নো ফলো দেন নাই। ঠিক আছে, এটা ভুল। এখানেও নো ফলো দেন নাই, তো এটাও ভুল। হ্যাঁ। আচ্ছা, ওকে। আজকে আমরা কথা বলবো টেকনিক্যাল এসইও নিয়ে। টেকনিক্যাল এসইও কি জিনিস? ওয়েবসাইটের কিছু টেকনিক্যাল এসপেক্ট আছে যেগুলো নিয়ে আহ, কাজ না করলে ওয়েবসাইট র্যাঙ্কিং করা সম্ভব হয় না। এখন একটা আহ, এটা সত্যি, ওয়েবসাইটের যে টেকনিক্যাল এক্সপেক্ট গুলো আমাদের এসইও এক্সপার্টদের খুব একটা কাজ থাকে না। ম্যাক্সিমাম কাজগুলো ডেভেলপার কেন্দ্রিক, মানে একজন ওয়েব ডেভেলপার ছাড়া এগুলো করা কঠিন ব্যাপার। কারণ কি, এগুলো ওয়েবসাইটের ব্যাক এন্ডে যে করতে হয়। কিন্তু এটাও সত্য, যদি একটা ওয়ার্ডপ্রেস বেস ওয়েবসাইট হয়, ওয়ার্ডপ্রেসটা এতটাই ফ্রেন্ডলি, আমরা চাইলে নিজেরা, মানে আমরা বিভিন্ন প্লাগ ইন দিয়ে আমাদের যাবতীয় এই ধরনের যে কাজ সবই আমরা করতে পারি। ক্লিয়ার? সো এই যে এরকম টেকনিক্যাল এসইও এরকম 10-15টার মতো আপনার ইয়ে আছে,
10-15টার বেশি। তবে প্রয়োজনীয় যে টেকনিক্যাল এসইওর যে চেকলিস্ট, একটা লিস্ট আমি দিচ্ছি, এটা জাস্ট আপনারা পড়বেন আর আলোচনা তো আমি করব। কেন পড়বেন আই হোপ আপনারা বুঝতে পারছেন। অবশ্যই মানে স্টাডিটা চালু রাখতে হবে। এখানে যা যা আছে আইডেন্টিফাই ক্রলিডোর, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। মানে এগুলো কোনো ইস্যু না, এগুলো কোনো কাজে করা লাগে না। এখান থেকে আমাদের মেইন কাজ 7 নাম্বার থেকে। 7 নাম্বার থেকে কাজ কি? এগুলো রাখারই দরকার ছিল না। ওকে, কি কাজ? গেট রিড অফ এনি ডুপ্লিকেট অর থিন কন্টেন্ট। আপনার ওয়েবসাইটে কন্টেন্টটা ডুপ্লিকেট অথবা থিন কিনা সেটা চেক করতে হবে। ডুপ্লিকেট কন্টেন্ট কিভাবে চেক করা যায়? একটা ওয়েবসাইটের কন্টেন্টের ডুপ্লিকেট কিনা এটা কিভাবে চেক করা যায়? দেখেন, অনেকগুলো টুলস আছে যেটাকে বলা হয় প্লাগরিজম চেকার। এই যে প্লাগরিজম চেকার লিখে সার্চ করবেন, এখানে কয়েকটা পপুলার টুলস পাবেন ফ্রিতে। এই যে স্মল এসইও টুল, এই একটা, এটা দিয়ে করেন বেটার। কি করবেন? এই টুলস এর মধ্যে চলে যান। কোন ক্লায়েন্টের কাজ যদি আপনি পান, আগে ক্লায়েন্ট যদি বলে র্যাঙ্কিং ইস্যু হচ্ছে, ফার্স্ট অফ অল আগে তার কন্টেন্ট, কিছু কিছু কন্টেন্ট যেটা আপনি প্লাগরিজম গুলো চেক করে দেখবেন যে এই কন্টেন্ট গুলো অ্যাকচুয়ালি কোথেকে নেওয়া হচ্ছে কিনা। তো মনে করেন এই একটা কন্টেন্ট, আমার ওয়েবসাইটের একটা কন্টেন্ট, আমি এই দেখবো যে কিভাবে এগুলো কপিরাইট আসে কিনা। আমি মনে করেন এর কিছু অংশ এখান থেকে কপি করে নিয়ে চলে যাই। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেন। এরা বলতেছে যে যেহেতু ফ্রিতে ইউজ করতেছেন আপনি, ফ্রিতে সর্বোচ্চ 1000 ওয়ার্ড এরা চেক করে দেয় যে এই কন্টেন্টটা কোথেকে কপি করে নিয়ে আসছেন কিনা। তো আমাদের এখানে হয়তো 629 ওয়ার্ডের কন্টেন্ট আমরা দিয়েছি। তো এরকম যদি 2000-5000 ওয়ার্ডের কন্টেন্ট হয়, তাহলে আপনি 4-5 বার করে করে চেক করবেন, কোনো টেনশন নেই। দিয়ে আপনি চেক প্লাগরিজম দেন, এটা একটু টাইম নিবে, টাইম তারপর এরা চেক করে দিবে যে এই কন্টেন্টটা আপনি অন্য কোথা থেকে কপি করছেন কিনা। কত সুন্দরভাবে স্ক্যান করে দেয় দেখেন। সো কোনো কন্টেন্ট রাইটারের সাথে যদি কাজ করেন, আপনি কন্টেন্ট রাইটার যে কন্টেন্টটা আপনাকে লিখে দিবে, ফার্স্ট অফ অল আপনি প্লাগরিজম চেকার দিয়ে চেক করে দেখবেন যেটা আসলে কন্টেন্ট রাইটার আপনার সাথে বদমাইশি করতেছে কিনা, কোথা থেকে কন্টেন্ট গুলো কপি করে দিচ্ছে কিনা। এখন এগুলো তো ফ্রি টুলস, এরা আবার অনেক সময় ভালো ডাটা দেয় না। তারপরেও অন্তত 30%-এর নিচে অলরেডি, মানে ব্যাপারটা এরকম না, একটা কন্টেন্ট কিন্তু 100% অনেক সময় ইউনিক লেখা যায় না। যদি আপনি দেখেন 30%-এর নিচে আছে কপিরাইট ইস্যু, তাহলে আপনি সেই কন্টেন্টটা ইউজ করতে পারবেন। গুগল 30%, যেমন ধরেন বাংলাদেশের 64টা জেলা, এটা যদি 1000 মানুষ লেখে, এটা তো আর ইউনিক করা যায় না। বাংলাদেশে তো জেলা 64টাই, এটা তো আর বাড়ায় কমায় লেখার কোনো সুযোগ নেই। সো এগুলো কিন্তু কপিরাইট ইস্যু না। দেখেন এখানে কি বলতেছে, 100% প্লাগারিজম, 100% প্লাগারিজম। এর কোন কোন লাইন সব এখানে, কোন কোথা থেকে এই ওয়েবসাইট নেওয়া হয়েছে তাও বলে দিচ্ছে। এই যে দেখেন, এই এই আর্টিকেল থেকে এই কন্টেন্ট গুলো নেওয়া হয়েছে। ক্লিয়ার? সো এইভাবে আপনারা প্লাগরিজম, কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটের কন্টেন্ট যদি দেখেন যে মানে খুব ডুপ্লিকেট কন্টেন্ট অথবা কপিরাইট কন্টেন্ট, তাহলে ক্লায়েন্টকে বলবেন আপনার কন্টেন্ট আবার নতুন করে সব লেখা লাগবে। ক্লিয়ার? এইটা দিয়ে আপনি চেক করে দেখবেন। দেন চলে আসবে ইউআরএল স্ট্রাকচার। হ্যাঁ, রুকাই আপু বলেন। ভাই, এই যে কন্টেন্ট রাইটার কথা বললেন না, এটা মানে পুরাটাই কি নিজ থেকে করতে হবে? মনে করেন অনেকগুলা ওয়েবসাইট থেকে আমি এই যে রিলেটেড কন্টেন্টটা লিখবো, রিলেটেড কিছু ইনফরমেশন নিয়ে তারপরে তার সাথে কিছু অ্যাড করা লাগলে আমি অ্যাড করলাম, বা সেখান থেকে কিছু বাদ দেওয়ার হইলে বাদ দিলাম, এইভাবে করলে হবে নাকি টোটালি নিজ থেকে করতে হবে? টোটালি নিজ থেকে করতে হবে। আপনি ইনফরমেশন নিতে পারবেন, স্টাডি করতে পারবেন, কিন্তু ব্যাপারটা এরকম না যে এখান থেকে 1 লাইন, ওখান থেকে 3 লাইন, এখান থেকে 6 লাইন নিয়ে নিয়ে আপনি একটা বানাবেন, এরকম সুযোগ নেই। ওরকম বানালে আপনি কপিরাইট ইস্যুর মধ্যে পড়বেন আর আপনার কন্টেন্ট কখনো র্যাঙ্কিং হবে না। গুগল খুব সাংঘাতিক জিনিস। তো এসইও মানেই ইউনিক কন্টেন্ট, নট অনলি এসইও, পুরো ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির মানেই হচ্ছে আপনার ইউনিক কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট ছাড়া ডিজিটাল মার্কেটিং অচল। কখন টেক্সট কন্টেন্ট, ভাইয়া কখন সাপোজ আমি কোনো ওয়েবসাইট থেকে একটা ইনফরমেশন দেখছি, সেটা আমার ভালো লাগছে, যেটা আমি বুঝছি যে এর মিনিং এইটা, কিন্তু সেই সেম মিনিং আমিও বুঝাবো, কিন্তু যদি অন্য কোনো সেন্টেন্স বা ওয়ার্ড ইউজ করি। হ্যাঁ, তা তো পারবেন। হ্যাঁ, আমরা তো ঘুরে ফিরে উঠেই লিখি, তাই না? আচ্ছা আচ্ছা, আমি আজকে সেভাবেই করছি, তাই জিজ্ঞেস করলাম যে কপিরাইট হবে কিনা। হ্যাঁ, ওটা তো জাস্ট হোমওয়ার্ক দেওয়া ছিল, ওটা নিয়ে বদার হওয়ার কোনো কারণ নেই। ও আচ্ছা আচ্ছা। কন্টেন্ট রাইটার না, আমরা তো এসি এক্সপার্ট। হ্যাঁ, অনেকদিন এই ইন্ডাস্ট্রিতে থাকলে আপনারা এক সময় রাইটিং, আমি কেন আপনাদের এত কন্টেন্ট পড়ার কথা বলি আজকে বুঝতে পারছেন? কন্টেন্ট পড়ে কিন্তু কাউকে বলি না, এটা বুঝতে হবে। এই যে গাধার মতো যদি পড়ে যান না, একটা সময় দেখবেন আপনারাই গ্রাজুয়েট হয়ে যাবে। তো ব্যাপারটা এরকম। আমিও কিন্তু প্রথম প্রথম, আমি কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না। এখন আমি কেন টুকটাক ইংলিশ লিখতে পারি? শুধুমাত্র এই প্র্যাকটিসের জন্য। আপনাদের উপরে শিখতে হবে, নাহলে $100 একটা কাজ পাবেন, ধরেন $500 একটা কাজ পেলেন, কন্টেন্ট রাইটারকে চলে যাবে $200।
তাহলে আপনারা কি থাকলো, সবসময় যদি কন্টেন্ট রাইটিং এর উপরে আপনার এত আসে। আচ্ছা ওকে, ইউআরএল স্ট্রাকচার, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। ইউআরএলটা কেমন হবে, অন পেজ এসইও ক্লাসে আমরা আলোচনা করছিলাম। ইউআরএলটা ছোট রাখার চেষ্টা করতে হবে এবং ইউআরএল এর ভিতরে আমরা শুধুমাত্র আমাদের কিওয়ার্ডটা প্লেস করব। এবং একটা জিনিস আমরা বলেছিলাম যে ইউআরএল গুলো যথেষ্ট পরিমাণ ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া যাবে না, ইউআরএল এর ভিতরে অপ্রয়োজনীয় কোনো কথা আসবে না। রুট ডোমেইনের পরে আমার মেইন স্ল্যাগটা অ্যাড হবে। আমাদের মনে আছে যেদিন আমরা প্রথম ওয়েবসাইট করেছিলাম, একটা টপিক আমি আপনাদেরকে বলেছিলাম যে একদম ওয়েবসাইট ক্রিয়েট করার পরে চোখ বন্ধ করে চলে আসবেন সেটিংসে, সেটিংস থেকে পারমালিঙ্কে চলে আসবেন, পারমালিঙ্কে চলে আসার পরে এখান থেকে পোস্ট নেমটা ক্লিক করবেন। তাহলে আপনার যত ইউআরএল যেখানেই দেন না কেন, যেখানেই রুট ডোমেইনের পরে আপনার যে স্ল্যাগটা দিবেন সেই স্ল্যাগটা দিয়ে আপনার ইউআরএল ক্রিয়েট হবে, রাইট? আমাদের তো ছিল মানে মান্থ এন্ড ডে, মান্থ অন ডেট দিলে কি হতো, রুট ডোমেইনের পরে প্রথম আজকের কত মাস, তারপর হচ্ছে কত বছর এটা আসতো, তারপর আমাদের স্ল্যাগ গুলো হাজির হতো, একদম ফালতু ইউআরএল হতো। সো ইউআরএল স্ট্রাকচার বলা হয় এটাকে। ওকে, তারপরে চলে আসেন, দেখেন সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ আর রোবট টিএক্সটি, এই দুটো জিনিস একসাথে রাখা উচিত। ওকে, সাইট ম্যাপ কি জিনিস? সাইট ম্যাপ গুগলের, আচ্ছা ম্যাপ মানে আমরা বুঝি না, বিভিন্ন ইউনিভার্সিটি অথবা চিড়িয়াখানায় টানায় গেলে যে প্রথমে একটা কাগজের ম্যাপ থাকে না, অনেক সময় ইউনিভার্সিটি দেখবেন এরকম একটা কংক্রিট মতো করা থাকে, বিশেষ করে ইউনিভার্সিটি না, এই যে বাংলাদেশের যেমন বিভিন্ন যে বন্দর, স্থল বন্দর বলেন অথবা এয়ারপোর্টে গেলে দেখবেন এরকম একটা ম্যাপ ক্রিয়েট করা থাকে, বাংলাদেশের 64 জেলায় কোন জেলা কোথায় কি বৃত্তান্ত, এরকম একটা ম্যাপ ক্রিয়েট করা থাকে। হ্যাঁ, তো গুগলের কিন্তু আমাদের এই যে এসইও তে এরকম ম্যাপ তৈরি করা যায়, ঠিক আছে? এরকম একটা ম্যাপ তৈরি করা যায়। এসইও তে দুই প্রকার ম্যাপ হয়, একটা হচ্ছে ইউজারদের ম্যাপ, ইউজারদের, আর একটা হচ্ছে ক্রলার, CRAWLER। ক্রলার মানে কি, ওই যে গুগলের যারা আমাদের ওয়েবসাইটে, গুগল থেকে যেসব রোবট আসে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে, ওদেরকে বলা হয় ক্রলার, ক্রলিং করতে আসে। আর ইউজার কারা? ইউজার আছে আমি আপনারা যারা, এরকম। তো ওয়েবসাইটে দুই ধরনের ম্যাপ হয়, একটা হচ্ছে ইউজারদের জন্য একটা ম্যাপ ক্রিয়েট করা থাকে আর ক্রলারদের জন্য একটা ম্যাপ ক্রিয়েট করা থাকে। এই ইউজারদের জন্য যে ম্যাপটা ক্রিয়েট করা থাকে সেটা হয় HTML ফরম্যাটে, HTML ল্যাঙ্গুয়েজে। আর ক্রলারদের জন্য যে ম্যাপটা করা হয় সেটা XML ফরম্যাটে, .xml ফরম্যাটে সেটা করা হয়। কেন করা হয়? এই ইউজার ম্যাপ কি জিনিস দেখেন আমি বলি। ইউজার ম্যাপ আগে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা পেজ থাকতো, এরকম। আগে অনেক ওয়েবসাইটে এরকম এরকম কিছু ম্যাপ ক্রিয়েট করা থাকতো, এরকম সাইট ম্যাপ নামে একটা আলাদা পেজ থাকতো, অথবা হোম পেজের মধ্যে এরকম থাকতো যে হোম পেজ থেকে আপনি অ্যাবাউট পেজে যাবেন, তাহলে এখানে ক্লিক করলে অ্যাবাউট পেজে নিয়ে যেত, অথবা এই পেজে যেতে যাচ্ছেন এখানে ক্লিক করলে এই পেজে নিয়ে চলে যেত, ঠিক আছে? এটাকে HTML ফরম্যাটে ডিজাইন করা হতো। কেন করা হতো? কারণ তখন ওয়েবসাইট গুলো এতটা এখনকার মতো ডাইনামিক ছিল না, ঠিক আছে? সো ইউজার এক্সপিরিয়েন্স তখন বেটার ছিল না, ইউএক্স ইউআই নিয়ে তখন এতটা মানে ইন্ডাস্ট্রি এতটা অ্যাক্টিভ ছিল না, ইউএক্স ইউআই নিয়ে কথা বলতো না কেউ। এই জন্য তখন ইউজারদের সুবিধার জন্য ওয়েবসাইটে একটা ম্যাপ ক্রিয়েট করা হতো যে আমার এই পেজে যাইতে গেলে তুমি এখানে ক্লিক করো। তো এইটা এখন আর প্রয়োজন হয় না, এবং এটা অ্যাজ এ এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবেও কাউন্ট হয় না ইউজারদের জন্য। কিন্তু ক্রলারদের জন্য একটা ম্যাপ ক্রিয়েট করে দিতে হয়। ধরেন আমার ওয়েবসাইটে 50টা পোস্ট দেওয়া আছে, 50টা পেজ ক্রিয়েট করা আছে, 100টা প্রোডাক্ট আছে, 100টা ক্যাটাগরি আছে। এখন গুগলের ক্রলার আমার ওয়েবসাইটে আসবে, এসে তো সব পেজগুলো ঠিক মতো নাও খুঁজে পাইতে পারে, তাই না? এখন ওকে যদি আমি একটা ম্যাপ করে দেই যে ভাই তুমি এই ম্যাপ ধরে ধরে আসো, তাহলে কিন্তু জিনিসটা সহজ হয়। আমার কিন্তু এটাই উদ্দেশ্য। এসইও দের উদ্দেশ্য কি? অবশ্যই ক্রলার আমাদের ওয়েবসাইটে এসে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুক, আমাদের ওয়েবসাইটের এসইওর পাওয়ার শক্তি সে মানে আমরা যে এসইও করতেছি সে দেখুক, দেখার পরে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং এ দিক। তো এক্সএমএল সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করতে হয়? খুব সহজ ভাবে এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করা যায়, দেখেন। ওয়েবসাইটে চলে যান, এই যে ইওস্ট প্লাগইন দিয়ে আমরা এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারি। এই যে ইওস্ট এর সেটিংস এ চলে যান, ইওস্ট এর সেটিংস, যাওয়ার পরে স্ক্রল করে নিচে চলে আসেন, দেখবেন এখানে সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ নামে একটা সেগমেন্ট আছে।
রাইট? এক্সএমএল সাইট ম্যাপ নামে একটা সেগমেন্ট আছে, এখানে ক্লিক করে দেন, আপনার সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সাইট ম্যাপ। এটা কপি করেন, কপি করে আপনি নোটপ্যাডে নিয়ে আসেন। আমি এখন এক্সপ্লেইন করতেছি কোনটা কি কাজ। অনেকগুলো ম্যাপ ক্রিয়েট হয়েছে। এই একটা ম্যাপ ক্রিয়েট হয়েছে, এখানে দেখেন কি ডট এক্সএমএল ফরম্যাটে আছে না, সব ডট এক্সএমএল ফরম্যাট। এখানে কি বলতেছে এই ম্যাপটা দিয়ে? এখানে দেখেন এই যে রুট ডোমেইন, তারপরে হচ্ছে পোস্ট হাইফেন সাইট ম্যাপ ডট এক্সএমএল পোস্ট। তার মানে গুগল যদি আমার এই সাইট ম্যাপে ঢুকে, গুগলের ক্রলার, তাহলে দেখতে পাবে যে আমার ওয়েবসাইটে কতগুলো পোস্ট দেওয়া আছে। একদম অন ক্লিকে আমার এই সাইট ম্যাপে আসুক, এই দেখেন 3টা পোস্ট দেওয়া আছে এখানে। তারপরে দেখেন এটা কি পেজ। এই যে এই সাইট ম্যাপে যদি আসে দেখতে পাবে আমার ওয়েবসাইটে কয়টা পেজ আসে। এই সাইট ম্যাপে যদি আসে দেখতে পাবে আমার ওয়েবসাইটে কয়টা প্রোডাক্ট আছে। তারপর হচ্ছে চার্ট ফ্লো, এটা হচ্ছে ওই যে একটা কি প্লাগইন ইনস্টল করছিলাম আমরা, মানে ওই যে চ্যাট ফ্লো ট্লো এইগুলো, এটা লাগবে না। হ্যাঁ, এটা তো অপ্রয়োজনীয়। তারপর হচ্ছে কি ক্যাটাগরিজ, মধ্যে আসলে দেখবে যে আমার ওয়েবসাইটে কয়টা ক্যাটাগরি ক্রিয়েট করা আছে। তারপর এটা আছে, এটা হচ্ছে আবার প্রোডাক্ট ক্যাটাগরি, একটা হচ্ছে পোস্টের ক্যাটাগরি হয়, একটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি হয়। এটা তো আপনারা সবাই জানেন। এখানে দেখেন এই যে পোস্টের কিন্তু একটা ক্যাটাগরি হয়, এই যে এই পোস্টের পিছনে কই পোস্টের একটা ক্যাটাগরি আছে এখানে। হ্যাঁ, আলাদা আলাদা ক্যাটাগরিতে আলাদা আলাদা পোস্ট হতে, আবার প্রোডাক্টেরও আলাদা একটা ক্যাটাগরি আছে, তাই না? তো এখানে এটাই আর কি। এটা হচ্ছে অথর সাইট ম্যাপ। মনে করেন এটা প্রয়োজন নেই আমার, এটা আমি ক্লায়েন্টকে দেখাতে চাচ্ছি না কি অথর কি বৃত্তান্ত, এখানে যারা ইউজার থাকবে এগুলো আমার কোনো প্রয়োজন নেই। এই আমার সাইট ম্যাপ গুলো হয়ে গেল। কিন্তু এইগুলো আমি গুগলকে সাবমিট করতে হয়। আমাদের একটা ক্লাস হবে গুগল সার্চ কনসোল, যেটা কিনা গুগলের টুলস, যে টুলস এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা গুগলের সাথে কানেক্ট করতে পারি। সেই টুলস এর মাধ্যমে এই সাইট ম্যাপ গুলো গুগলকে সাবমিট করতে হয়। এটা আমাদের একটা ক্লাস আছে, সেই ক্লাসে দেখবো। তো এই হচ্ছে জেনারেলি অন ক্লিকে আমরা আমাদের সাইট ম্যাপ গুলো ক্লিক করতে পারি। এক কোশ্চেন আসতে পারে, দাদা আমি তো সাইট ম্যাপ দিলাম এখানে, পোস্টের যে সাইট ম্যাপ, আমি আজকে রাতে একটা পোস্ট দিব, 3টা পোস্ট আছে, আমি এখানে কয়টা পোস্ট আছে? 3টা পোস্ট আছে, তাই না? তা মনে করেন আমি আজকে রাতে এক্ষুনি একটা পোস্ট দিব, অথবা আজকে আমি 10টা পোস্ট দিব, তাহলে এটা কি আপডেট হবে? যেহেতু এক্সএমএল ফরম্যাট আছে, এটা হচ্ছে ডাইনামিক। এখানে একটা পোস্ট দেন। আচ্ছা, এখানে যেহেতু 3টা পোস্ট দেওয়া আছে, দেখেন আরেকটা পোস্ট দেই আমরা। আহ, আচ্ছা, এটা পাবলিশ করে দেয় জাস্ট জেনারেল বোঝার জন্য। তাহলে আমাদের এখানে কয়টা পোস্ট হলো এখন? 4টা। রাইট? 4টা পোস্ট হলো, এই যে 4টা পোস্ট হয়েছে। এবার এটাকে আপনি ইয়ে করেন, রিফ্রেশ করেন, দেখেন 4টা পোস্ট চলে আসছে। এই যে নতুন লিঙ্কটাও চলে আসছে। সো এটা হচ্ছে ডায়নামিক, ঠিক আছে? সো এটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। প্রত্যেক ক্লায়েন্টের যারা এসইও করবেন, আগে সাইট ম্যাপ আছে কিনা আমাদের চেক করতে হয়। শুধু এতটুকু কাজ করার জন্য আপনি $20 থেকে $25 পর্যন্ত চার্জ করতে পারবেন ক্লায়েন্টকে। শুধু এতটুকু না, এটা তো পোস্ট সাইট ম্যাপ জেনারেট করলেন, এটা আবার সাবমিট করতে হয় এই পুরো কাজটা। তো সাবমিট করার কাজটা আমাদের আলাদা একটা ক্লাস আছে। ওকে, তো সাইট ম্যাপ আমরা বুঝতে পারলাম কি জিনিস। সাইট ম্যাপের পরে রোবট টিএক্সটি ফাইল, এই হচ্ছে আমার ওয়েবসাইট। আমার বিভিন্ন প্রাইভেসি পলিসি থাকতে পারে না। হ্যাঁ, মনে করেন আমি গুগলকে বললাম যে গুগল দাদু, তুমি আমার সাইট ম্যাপ দিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু আমার তুমি এই পেজে ঢুকতে পারবে না, জুস পেজে ঢুকতে পারবে না। গুগলকে বললাম তুমি আমার অ্যাবাউট পেজে ঢুকতে পারবে না, কন্ট্যাক্ট পেজে ঢুকতে পারবে না। আমি বলতে পারি না? বলতে পারি। এই যে বলতে হয় কিভাবে, এটা বলার জন্য আমাদের এই যে রোবট ডট টিএক্সটি মানে কি, প্রত্যেক ওয়েবসাইটে একটা রোবট ফাইল থাকে। গুগল রোবট মানে ক্রলার আর কি। এই ক্রলারদের জন্য একটা ফাইল ক্রিয়েট করে দিতে হয়, এবং তাদেরকে বলে দিতে হয় যে তুমি কোন পেজে ঢুকতে পারবা, কোন পেজে ঢুকতে পারবা না, এইগুলা। তো রোবট টিএক্সটি ফাইল আমরা কিভাবে জেনারেট করতে পারি আমাদের ওয়েবসাইটে? খুব ইজি ব্যাপার। সেম, আমরা ইওস্ট দিয়ে করতে পারি। এই যে ইওস্টে যান, যাওয়ার পরে ইওস্টের টুলস এর মধ্যে আসবেন, ইওস্টের টুলস সেগমেন্টে আসবেন। আসার পরে এখান থেকে দেখেন আছে ফাইল এডিটরে ক্লিক করেন। এই যে ক্রিয়েট রোবট টিএক্সটি ফাইল, এখানে ক্লিক করেন। অটোমেটেড ভাবে একটা, ও মাই গড, আচ্ছা ব্যাকে চলে যান। এটা এই যে দেখেন আমাদের রোবট টিএক্সটি ফাইল, এটা আমাদের রোবট টিএক্সটি ফাইল। তো এখানে এটা যদি আমি এক্সপ্লেইন করি, এরা বাই ডিফল্ট ভাবে দিয়ে দিছে, তো এটা যদি এক্সপ্লেইন করি তাহলে দেখেন এরকম আসবে। ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট বলতে কি বোঝায়? যত প্রকার এই যে সার্চ, এই যে ইউজার এজেন্ট বলতে ক্রলার কে বোঝানো হয়। ক্রলার যেমন গুগলের ক্রলার হতে পারে, তারপর হচ্ছে বিং এর হতে পারে,
ইন্ডেক্সের হতে পারে, এরকম যত প্রকার ক্রলার আছে সেই ক্রলারদেরকে বোঝানো হয় ইউজার এজেন্ট হিসাবে। এদেরকে বলার পরে যখন অ্যাস্টেরিক চিহ্ন দিচ্ছেন আপনি, তাহলে বোঝানো হচ্ছে সকল ক্রলারদের। যদি আপনার মনে হয় যে না আমার ওয়েবসাইটে শুধু গুগলের ক্রলার আসবে আর কোনো ক্রলার আসবে না, তাহলে অ্যাস্টেরিক চিহ্ন দিবেন না, এখানে দিবেন গুগল বট। গুগল বট। যদি মনে করেন না গুগল না, শুধু বিং এর ক্রলার আমার ওয়েবসাইটে আসতে পারবে, আর কেউ ঢুকতে পারবে না, বিং বট দিবেন। যদি মনে করেন ভাই এত নাটক নেই, অ্যাস্টেরিক চিহ্ন দেন, তাহলে সকল ধরনের ক্রলার, মানে সকল সার্চ ইঞ্জিন থেকে তাদের ক্রলার আমার ওয়েবসাইটে ঢুকতে পারবে। ঢুকলো, ঢোকার পরে দেখেন ডিসঅ্যালাউ করে দিচ্ছে। এই যে এই স্ল্যাশ মানে কিন্তু রুট ডোমেইন, রুট ডোমেইন ডাব্লিউপি কন্টেন্ট আপলোড ডাব্লিউসি লগস। আচ্ছা এইগুলো কোত্থেকে আসছে? যত লগ ফাইল আছে এই যে আপলোডের ফাইলের ভিতরে, এগুলো মানে ডিরেক্টলি চলে আসছে আর কি। যাই হোক, বলছে যে তুমি আমার এই ডিরেক্টরির মধ্যে ঢুকতে পারবা না। তারপর ডিসঅ্যালাউ করে দিচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট আপলোড ও কমার্স ট্রানজিশন ফাইল। এগুলো হোস্টিং এর মধ্যে থাকে, যেহেতু আমাদের হোস্টিং ফোস্টিং নেই, এগুলো অটোমেটেড ভাবে চলে আসছে। হ্যাঁ, এই বিভিন্ন ফাইল থাকে এইগুলো। ডিসঅ্যালাউ করা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন। কেন ডাব্লিউপি অ্যাডমিন কে ডিসঅ্যালাউ করা হচ্ছে? হ্যাঁ, ডাব্লিউপি অ্যাডমিন কে কেন ডিসঅ্যালাউ করা হচ্ছে জানেন? একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করতে গেলে আমাদের কি করি? রুট ডোমেইন তারপর ডাব্লিউপি অ্যাডমিন দেই না? তো এখন আমি, এটা হচ্ছে আমার বেডরুমে ঢোকার দরজা। এখন গুগলকে যদি বলি যে আমার ওয়েবসাইটে কিভাবে অ্যাক্সেস করতে হয় তুমিও সেটা দেখো, এই ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন ওকেও যদি আমি এখানে ঢোকার সুযোগ দিই গুগলকে, তাহলে তো ও পাগলা আমার পাসওয়ার্ড ইউজার নেম সব পাবলিক করে দিবে, পাসওয়ার্ড ইউজার নেম সব দেখে ফেলবে, দেখে ফেলে ও গুগলে ইন্ডেক্স করে বসে থাকবে। দুনিয়ার সবাই আমার পাসওয়ার্ড ইউজার নেম জেনে যাবে। আমি গুগলকে বললাম যে কাকু, মুরব্বি, তুমি এর মধ্যে ঢুকতে পারবা না, এর মধ্যে শুধু আমি ঢুকবো আমার ওয়েবসাইটের মধ্যে। অ্যালাউ করে রাখছে কি ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন অ্যাজাক্স ডট পিএসপি, যত পিএসপির ফোল্ডার আছে সবগুলো অ্যালাউ করে রাখছে যে তুমি এখানে ঢোকো, এখানে তোমার কাজ আছে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে যথেষ্ট স্টেবল একটা রোবট টিএক্সটি ফাইল না। আপনারা চাইলে এরকম রোবট টিএক্সটি ফাইল ক্রিয়েট করতে পারবেন যে কোনো টুলস দিয়ে। তবুও আমি যদি আমার ওয়েবসাইটে রোবট টিএক্সটি ফাইলটা একটু দেখানোর চেষ্টা করি, একটা ওয়েবসাইটে রোবট টিএক্সটি ফাইল কিভাবে দেখতে হয়। সেই ওয়েবসাইটের রুট ডোমেইন দিবেন, রুট ডোমেইনের পরে স্ল্যাশ দিবেন, তারপরে রোবট ডট রোবটস ডট টিএক্সটি লিখে আপনি এন্টারপ্রেস করবেন। এই হচ্ছে আমার ওয়েবসাইটের রোবট টিএক্সটি ফাইল। এখানে আমি কি বলতেছি লজিকটা দেখেন। সকল ইউজার এজেন্টকে আমি কল করছি অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে, তারপর কি বলতেছি ডিসঅ্যালাউ ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন, দাদু এই পেজে ঢুকতে পারবে না। ক্লিয়ার? এই পেজে ঢুকতে পারবে না। এই পেজে কখন ঢুকতে হয়? যখন একটা ওয়েবসাইটে লগ ইন করা হয়, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, তখন এরকম এই ওয়েবসাইটে ঢুকতে হয় না। এরকম দেখেন আমাদের ওয়েবসাইটে যখন আমরা লগ ইন করবো, তখন আমরা ডাব্লিউপি হাইপেন অ্যাডমিনে এইখানে যাই, ইন্টারপ্রেস করেন, এটাকে রিডিরেক্ট করে কোথায় নিয়ে যায় দেখেন, ডাব্লিউপি হাইপেন লগ ইন ডট পিএসপি। আমি বলতেছি কি দাদু, তোমাকে ডাব্লিউপি হাইপেন লগ ইন ডট পিএসপি তুমি এখানেও যাইতে পারবা না, কারণ এইখানে গেলে তুমি কাহিনী ঘটাবা, আমার ইউজার নেম পাসওয়ার্ড গুলো সব তুমি দেখে ফেলবা। আমার ইউজার নেম পাসওয়ার্ডের সাথে তোমার মতলব কি? কোনো মতলব নেই। আমি বলে দিচ্ছি আমার ওয়েবসাইটে যে ট্যাগ, ট্যাগ কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না ওয়েবসাইটের। একটা সময় ট্যাগ ইউজ করা হতো না, এখনো আমরা কিন্তু মাঝে মাঝে করি নিজেদের সুবিধার্থে। এই যে এখানে দেখেন ট্যাগ নামে একটা সেগমেন্ট থাকে, যদিও আমি ট্যাগের ইউজ করতে নিষেধ করেছিলাম। তো আমি গুগলকে বলছি যদি আমার ওয়েবসাইটে ট্যাগ থাকেও, তাও তুমি এখানে আসবা না। কারণ কি? ট্যাগ কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না, গুগল এটা ডিক্লেয়ার করছে। মনে করেন যে আহ, বাংলাদেশে একটা আইন চালু করছে যে কারোর ঘরে পলিথিন থাকা যাবে না, কারোর ঘরে পলিথিন থাকা যাবে না। সেই হিসাবে আপনি আমি কেউ ঘরে কিন্তু পলিথিন রাখতে পারি না, রাইট? পলিথিন রাখতে পারি না। এখন কোন ক্রমে পুলিশ আপনার ঘরে অভিযান করলো, অভিযান করে যদি পলিথিন পায়, তাহলে পুলিশ নারাজ হবে না? পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে না? আপনি নিয়ম লঙ্ঘন করতেছেন, পুলিশ কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবে। এখন আপনি আপনার যে বেডরুমে মনে করেন আপনি পলিথিন লুকায় রাখছেন, পুলিশ এসে বলতেছে যে আপনার রুম চেক করো, আপনি বলবেন যে না বেডরুম আমার প্রাইভেট, আপনি ওয়ারেন্ট দেখান, সার্চ আপনার, আমি এখানে ডিজেলাও, এখানে তুমি ঢুকতে পারবে না। পুলিশ কিন্তু সত্যি একদম সর্বোচ্চ ন্যায়পালিকা, মানে আপনার হাইকোর্টের আদালত ছাড়া পুলিশ কিন্তু ওখানে অ্যাক্সেস করতে পারে না, তাই না? তো এখানে তো কোনো হাইকোর্ট চলে না, অনলাইনে আমি হাইকোর্ট। আমার ওয়েবসাইটে আমি তোমাকে ঢুকতে দেবো না, কি এর হাইকোর্ট? এখানে হাইকোর্ট নেই। কিন্তু একটা রাষ্ট্রে তো হাইকোর্ট আছে, হাইকোর্ট যদি অথবা রাষ্ট্রপতি যদি বলে যে যেখানে ঢুকতে পারবে, তখন আর কোনো ব্যক্তি স্বাধীনতা হাইকোর্টের কাছে মানে এগুলো মনে হয় না কাজ করে। আমি যথেষ্ট আইন জানি না, তবে আমি অতটুকু বলতে পারি যে বেডরুমে কিন্তু পুলিশ ঢুকতে পারবে না আমি যদি ঢুকতে না দিই আইন অনুযায়ী। যদিও ওরকম প্রচলন নেই, আমরা জাতি হিসেবে যথেষ্ট ওইভাবে আইন কানুন মানি না। পুলিশ তো মন চাইলে এখন সবকিছুই করে, অনেক আগে থেকে এই ট্র্যাডিশন আছে বাংলাদেশে, কিন্তু আইন অনুযায়ী কিন্তু পুলিশ যদি কারোর বেডরুমে ঢুকতে পারে না কিন্তু হিসাবে, তাই না? সো এখানে আমি বলছি যে ভাই আমি যদি ট্যাগ দিয়ে থাকি ইটস আমার চয়েস, গুগল দাদু তুমি এখানে আসো না। কারণ কি, গুগলকে যদি আপনি এই ট্যাগ পড়তে দেন, গুগল বলবে আর কি ব্যাপার, আমি তো ট্যাগ নিষেধ করছি, এবারে ট্যাগ দিছে কেন? তখন আমার ওয়েবসাইটটা
কাহিনী করে দিবে। কোশ্চেন ট্যাগ এটাও সেম জিনিস, ডিসঅ্যালো করে রাখছি। ডাব্লুপি কন্টেন্ট প্লাগইনস, আমার ওয়েবসাইটে যত প্লাগইন আছে ভাই এটা আমার চয়েস। আমার পাঞ্জাবি আছে কয়টা, শার্ট আছে কয়টা, এটা আমার চয়েস। গুগল দাদু তোমার এখানে কোনো কাজ নেই, কাহিনী শেষ, তুমি প্লাগইনস এর মধ্যে ঢুকো না। ডিজালো কোশ্চেন, কোশ্চেন ট্যাগ কি জিনিস? ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখবেন এরকম একটা কোশ্চেন বক্স থাকে, এরকম সার্চ করা যায় এখানে। যা কিছু সার্চ করেন না কেন, মনে করেন এখানে অন পেজ এসইও লিখে আপনি সার্চ করলেন, যা কিছুই সার্চ করেন না কেন এখানে একটা সার্চ ইউআরএল ক্রিয়েট হয় রুট ডোমেনের পরে, জিজ্ঞাসাবোধক চিহ্ন, তারপর এস, তারপর সমান সমান, তারপর আপনি যতগুলো টার্ম দিয়ে সার্চ করেন সেগুলো এখানে প্লাস প্লাস চিহ্ন দিয়ে চলে আসে। তো মনে করেন আপনার ওয়েবসাইটে এরকম প্রত্যেক দিন 1,000 মানুষ সার্চ করে, হতে পারে না 1,000 মানুষ সার্চ করতেই পারে, করলে 1,000 ইউআরএল ক্রিয়েট হবে। এখন গুগল পাগলা যদি এই প্রত্যেকটা ইউআরএল এসে ভিজিট করে, এবং মনে করেন এই যে অনেক সময় নাল, মনে করেন কেউ একজন এসে এখানে বংচং কিছু লিখে সার্চ করলো, এরকম এরকম কিছু সার্চ করলো অপ্রয়োজনীয় কোনো কিছু, তাহলে আপনার ওয়েবসাইটে কিন্তু এই রিলেটেড কোনো রেজাল্ট নেই। এখন গুগল এসে দেখবে যে তাই তো মানুষ এটা লিখে সার্চ করতেছে, এর এই পেজটা আসছে, তাহলে মানে এটাও মানে আমার ওয়েবসাইটে একটা পেজ, যেটা কিনা নাল পেজ, মানে এই পেজে কোনো কন্টেন্ট নেই। তখন গুগল নারাজ হয়ে যাবে। এই জন্য আমি গুগলকে বলতেছি যে কাকু, তোমার এইখানে যাওয়ার কোনো দরকার নেই, কি সার্চ করতেছে আমার ইউজার আমার ওয়েবসাইটে, ইটস মাই চয়েস, আমি বুঝবো এটা। হ্যাঁ, তারপর ডিটেল এটা আবার সার্চ দিয়েও লেখা যায়, শুধু তুমি এইখানে যাও, অ্যালাউ ডাব্লিউপি কন্টেন্ট আপলোড, যত কন্টেন্ট ছবি ভিডিও অডিও আপলোড হচ্ছে তুমি এগুলো পড়ো, এগুলোর সাথে তোমার মন্তব্য আছে। অ্যালাউ ডাব্লিউপি অ্যাডমিন হাইপেন অ্যাজাক্স, যত পিএইচপি ফাইল আছে তুমি এইখানে অ্যাক্সেস করো, কোনো সমস্যা নেই, এইগুলো তুমি পড়ো। পিএইচপি ফাইলের মধ্যে কন্টেন্ট থাকে আর কি, মেবি, আই এম নট শিওর, আমি এত টেকনিক্যাল আর জানি না, তবে এটা হচ্ছে ব্যাপার। সো এইভাবে আপনারা আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, এটা একটা পরিপূর্ণ রোবট টিএক্সটি ফাইল হিসাবে কখনো কখনো নিজেদের ওয়েবসাইট অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটে এটা ম্যানেজ করতে পারেন। অথবা যদি মনে করেন এত প্যারা নিবেন না, তো দেখেন রোবট টিএক্সটি জেনারেটর লিখে, রোবটস ফাইল জেনারেটর লিখে সার্চ দেন, এটা দিয়ে করেন, কোনো সমস্যা নেই। প্রি রোবট টিএক্সটি ফাইল জেনারেটর, জেনারেটর টুলস দিয়ে করা যায় এটা। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, তাই না? আচ্ছা, এখানে আর একটু যদি লজিক দেই, মনে করেন আমার এটা তো আপনার ওয়েবসাইট, রাইট? মনে করেন আপনার গ্রোসারিস যে পেজটা, আপনার মনে হলো যে গ্রোসারিস পেজের মধ্যে আপনি কাউকে ঢুকতে দিবেন না, গ্রোসারি যে ক্যাটাগরিটার মধ্যে আপনি কাউকে ঢুকতে দিবেন না, তাহলে এটা এখান থেকে কপি করেন, তাহলে এটা এখান থেকে কপি করেন, কপি করে এর মধ্যে একটা ট্যাগ দিয়ে দেন, ডিসঅ্যালাউ, কমা দেন, তারপরে ওইটা দিয়ে দেন, এই যে, তাহলে আপনার গ্রোসারিস পেজের মধ্যে কিন্তু গুগল ঢুকবে না। ইজিলি করতে পারেন এগুলো। দেখেন আমরা এখানে করি কি, অল রোবট অ্যালাউ করে দেন, ক্রল ডিলো এটা দেওয়ার দরকার নেই, সাইট ম্যাপ এটাও দেওয়ার দরকার নেই, সাইট ম্যাপ দেওয়া লাগে না। একটা সময় একটা খুব ট্র্যাডিশন ছিল যে আপনার রোবট টিএক্সটি ফাইলের ভিতরে আপনার সাইট ম্যাপ গুলো দেওয়া লাগবে কিনা, কিন্তু 2021 কি 22 সালে আমার ঠিক মনে নেই, আমার ফেসবুক পেজটা যদি দেখা যেত, স্ক্রল করে অনেক পুরানো পোস্ট, গুগলের যিনি আছেন এই যে ইয়া গুগলের সার্চ অ্যাডভোকেট জন মুলার, এই লোকটা, এনাকে নিয়ে আমি একটা পোস্ট দিছিলাম কয়েকদিন আগে ওয়েবসাইটে। ইনি মনে করেন যে খুব আপডেটেড এসইও ইনফরমেশন শেয়ার করে ওনার টুইটারে। তো জন মুলার একটা, ওনাকে একটা কোশ্চেন করা হয়েছিল ফোরামে যে আমরা যে রোবট টেক্সট ফাইলের মধ্যে আমরা কি সাইট ম্যাপ ইউজ করা উচিত, উনি বলছেন না, এটা কোনো এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করে না, তাই টুলস গুলো হয়তো বা এত আপডেটেড না, ওরা হয়তো বা এত কিছু নজর করেনি, তো এটা কোনো প্রয়োজন নেই এটার। সার্চ রোবট গুগল, হ্যাঁ গুগলের ক্রলারকে চাচ্ছেন, ইয়েস। গুগলের যে ইমেজের যে গুগল থেকে যারা আসে, যারা ইমেজ স্ক্রল করতে চাচ্ছে, তাদেরকে আপনি আনতে চাচ্ছেন, অ্যালাউ করে দেন। গুগল মোবাইল, ইয়েস, মোবাইল যে ক্রলার আছে মোবাইলের জন্য আলাদা করা, এমএনএস সার্চ এটা চাচ্ছেন, হ্যাঁ। ইয়াও, হ্যাঁ একেও চাচ্ছেন, হ্যাঁ ইয়াও এটাও চাচ্ছেন। হ্যাঁ, এইভাবে আপনি এগুলো যা আছে, ডাক ডাক গো মনে করেন নাকি, ডিম যেটা দরকার নেই, গি প্লাস দরকার নেই, নোটস এটা দরকার নেই, বাইদু দরকার নেই, হ্যাঁ নেভার এটা দরকার নেই, এমএনসি পিসপেক এটা দরকার নেই। এবার মনে করেন এখান থেকে আপনি বন্ধ করতে চাচ্ছেন যে কোনো একটা পেজ, মনে করেন এই ডিরেক্টরিটা আপনি চাচ্ছেন যে এখানে কেউ আসবে না, তাহলে এটা পেজ দিয়ে দেন এখানে। মনে হতে পারে যে কন্ট্যাক্ট পেজে কেউ আসবে না, তাই না? তাহলে কন্ট্যাক্ট পেজটা এখান থেকে, কন্ট্যাক্ট পেজের যে স্লাগটা কপি করে এখানে দিয়ে দেন, ক্রিয়েট রোবট টিএক্সটি, দেখেন এই রোবট টিএক্সটি ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে এখানে। টুলস দিয়ে ইজিলি ক্রিয়েট করতে পারবেন এখানে। রোবট টিএক্সটি জেনারেটেড বাই, এইটা দিয়ে না আবার ইউজার এজেন্ট কে, গুগল বট কে ডাকতেছে, ডেকে ডিসঅ্যালাউ করে দিচ্ছে, এই একই।
ডিজেলাও করতে করলাম, সব তো অ্যালাউ করে দিছি। ও সরি, মানে ডিজেলাও কোথাও করা হয়নি, তার মানে তাকে ডাকতেছি যে কোনো কিছু ডিজেলাও করা হয়নি, এগুলো অ্যালাউ করা আছে। ঠিক আছে, এই যে আবার এখানে ইউজার এজেন্ট সবাইকে ডাকছি, ডেকে কাউকে ডিজেলাও করা হয়নি। ডিজেলাও করা হয়েছে শুধু কোনটা, এই যে প্রোডাক্ট পেজটা, আর ডিজেলাও করা হয়েছে কন্ট্যাক্ট পেজে, যে বলতেছি যে এই পেজ দুটিতে তোমরা ঢুকতে পারবে না। যে কোনো টুলস দিয়ে যে কোনো লজিকে এটা করলেই হয়, এটা এমন না যে এটাই করতে হবে। আমি বলছি আলাদা আলাদা টুলস দিয়ে করলে আলাদা আলাদা ভাবে জেনারেট করতে পারে, জাস্ট আপনাকে লজিকটা বুঝতে পারলেই হচ্ছে। ক্লিয়ার? সো এইভাবে আপনারা রোবট টিএক্সটি দেখেন, এতটুকু কাজের জন্য কাজ পাওয়া যায়। ফাইবারে যান, রোবট টিএক্সটি ফাইল, এবং আমি অবশ্য যেহেতু কোর এসইও নিয়ে কাজ করি, আমার কাছে এগুলো কাজই মনে হয় না। হ্যাঁ, আর যারা কোর এসইও নিয়ে কাজ করে তাদের কাছে এগুলো আর রোবট, কারণ আমাদের প্রত্যেক ওয়েবসাইটে এগুলো করা লাগে, ঠিক আছে কিনা চেক করা লাগে। সো এটা ইজি ব্যাপার। ক্রিয়েট এক্সএমএল সাইট ম্যাপ এন্ড রোবট টিএক্সটি দেখেন, এক্সএমএল সাইট ম্যাপ আর রোবট টিএক্সটি করে দিবে $25 বিনিময়ে। শুধু সাইট ম্যাপ করে দেবে $25। তারপর হচ্ছে সাইট ম্যাপ আর রোবট টিএক্সটি $40 বিনিময়। হ্যাঁ, চিন্তা করেন, এটা কিন্তু এতটুকু কাজ দিয়েও মানুষ সার্ভিস দিচ্ছে, যদিও আমার এরকম কোনো গিগ নেই, কারণ আমি কমপ্লিট এসইও সার্ভিস দেই। আচ্ছা, ওকে। তারপরে চলে আসি আমরা রোবট টিএক্সটি, এরা স্কিমা মার্কআপ, খুব একটা টেকনিক্যাল ব্যাপার। স্কিমা মার্কআপ কি জিনিস? স্কিমা মার্কআপ হচ্ছে একটা কোড, হ্যাঁ, কোডিং ল্যাঙ্গুয়েজ। এটা খুবই টেকনিক্যাল ব্যাপার। ব্যাপার হচ্ছে আচ্ছা, মনে করেন গুগল কখনো কখনো না ফ্রাস্ট্রেট হয়ে যায়। মনে করেন এটা আমার ওয়েবসাইট, গুগল আমার অ্যাবাউট পেজে আসলো, আসার পরে গুগল কিন্তু এখানে এসে কখনো কখনো কনফিউজড হতে পারে যে এখানে কি বলতেছে। এখানে একটা ছবি দিয়ে রাখছে, এখানে আবার ওর সম্পর্কে বলতেছে ও একজন এসসি এক্সপার্ট, আবার এখানে বলতেছে যে ও কি কি কাজ করছে, আবার এখানে বলতেছে ও কি কেমন, ও কি কোত্থেকে আসছে কি বৃত্তান্ত, তারপরে এখানে আবার বলতেছে ও কি কি সার্ভিস দেয়। গুগল কিন্তু কখনো কখনো আমাদের এই পেজ সম্পর্কে বুঝতে পারে না যে এই পেজের উদ্দেশ্য কি, আমাদের ইন্টেন্টটা কি। ক্লিয়ার? আমাদের ইন্টেন্টটা কি এটা কিন্তু কখনো কখনো বুঝতে পারে না। আমরা মনে করেন একটা পেজ দিয়ে এসইও সার্ভিস সেল করার চেষ্টা করতেছি, এবং গুগল মনে করলো যে এটা মনে হয় একটা ইনফরমেশনাল কন্টেন্ট, যেখানে কিছু ইনফরমেশন শেয়ার করা হয়েছে। গুগল কিন্তু এরকম কখনো কখনো ভুল বুঝে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং নাও দিতে পারে, ভুল কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং দিতে পারে। এই জন্য গুগলকে বোঝাতে হয় গুগলেরই ল্যাঙ্গুয়েজে, মানে যে যেখানে সন্তুষ্ট তাকে তাই দিয়ে বোঝানো উচিত। গুগলকে আমরা গুগলেরই ল্যাঙ্গুয়েজে বোঝাবো, তো গুগল এরকম কিছু পপুলার ল্যাঙ্গুয়েজে বুঝতে পারে, যেটাকে বলা হয় স্কিমা মার্কআপ। এইভাবে তিনটা ল্যাঙ্গুয়েজে স্কিমা মার্কআপ লেখা যায়। সেটা হচ্ছে আপনার কি জানি, জ্যাসন এলডি ফরম্যাট, আর ডিএফএ ফরম্যাট, আর একটা হচ্ছে মাইক্রো ডাটা ফরম্যাট। এই তিনটা ফরম্যাটে প্রত্যেক পেজটা স্কিমা মার্কআপ করতে হয়, যে এইটা আমি এই পেজটা লিখছি জাস্ট একটা জেনারেল ব্লগ পেজ, অথবা আমি এই পোস্টটা লিখছি এটা একটা প্রোডাক্ট পেজ, এটা একটা ক্যাটাগরি পেজ। এইভাবে গুগলকে ডিফাইন করে দিতে হয় যে গুগলেরই ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা কোডিং ল্যাঙ্গুয়েজ, গুগল ওইটা অধিকতর বুঝতে পারে। ঠিক আছে, তো আমরা সেটা কিভাবে করব? যে দেখেন, বিভিন্ন টুলস আছে, স্কিমা মার্কআপ টুল, স্কিমা মার্কআপ জেনারেটর লিখে সার্চ দিবেন, দেখবেন একটা টুলস আসবে টেকনিক্যাল এসইও। ব্যাপার হচ্ছে এইটা দিয়েই করতে হবে তা কিন্তু নয়, যে কোনো টুলস দিয়ে আপনি করতে পারেন। তবে আমার কাছে এটা খুব ভালো লাগে, আমি এটা দিয়েই করি, মানে অলওয়েজ আমি এটা দিয়েই করি প্রথম থেকেই। আজ পর্যন্ত কোনো ক্লায়েন্টকে আমি এই টুলস এর বাইরে অন্য কোনো টুলস দিয়ে সার্ভিস দেই। আপনারা এটা দিয়ে করবেন, এটা বেস্ট ইউজার ফ্রেন্ডলি। এর মধ্যে ঢুকবেন, প্রচুর বিভিন্ন ধরনের স্কিমা মার্কআপ হয়। মনে করেন আপনি একটা ব্লগ পোস্ট লিখছেন, তার জন্য আর্টিকেল স্কিমা মার্কআপ করবেন। এই যে আর্টিকেল নিউজ আর্টিকেল অথবা ব্লগ পোস্ট। মনে করেন আপনার কি ব্রেড ক্রাম কি জিনিস? ব্রেড ক্রাম হচ্ছে এটা। আচ্ছা, মনে করেন আপনি কোথায়, স্টার স্টারটেক বিডি। আচ্ছা, ব্রেড ক্রাম বলা হয় অ্যাকচুয়ালি এইগুলোকে, এটাকে ব্রেড ক্রাম্ব বলা হয়। এই যে একটা ফ্লো দেখতেছেন না, প্রথমে হোমের পরে ল্যাপটপ, ল্যাপটপের গেমিং, তারপর লেনোভো, এটাকে বলা হয় ব্রেড ক্রাম। হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইটে ব্রেড ক্রামের প্রচলনটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট ই কমার্স একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। তো এই ব্রেড ক্রাম গুলো, এই যে যেসব পেজ, বিশেষ করে ক্যাটাগরি পেজে এরকম ব্রেড ক্রাম স্কিম মার্কআপ করতে হয়। হ্যাঁ, তো এটাকে বলা হয় ব্রেড ক্রাম। তারপর এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, সবাই জানেন আপনারা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কি জিনিস? আমার ওয়েবসাইটে আছে, কোনো কোনো ওয়েবসাইটে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থাকে আলাদা একটা পেজে, যেমন এগুলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন।
হ্যাঁ, তারপরে হাউ টু, এটা লাগবে না। জব পোস্টিং সাইটে কখনোই কাজে লাগবে না। লোকাল বিজনেস, এটা প্রচুর কাজে লাগে। যারা লোকাল এসইও নিয়ে কাজ করে সেই ওয়েবসাইটের হোম পেজে লোকাল এসইও স্কিমা মার্কআপ করতে হয়। অর্গানাইজেশন মানে কি? মনে করেন স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, এইভাবে যেগুলো প্রতিষ্ঠান সেসব জায়গায় অর্গানাইজেশন স্কিমা মার্কআপ করতে হয়। পার্সন স্কিমা মার্কআপ কোথায় করতে হয়? যেমন আমার ওয়েবসাইটের হোম পেজটা, আমি যে একজন ব্যক্তি, আমি যে একজন এসইও এক্সপার্ট, এখানে আমার পার্সন স্কিমা মার্কআপ করা যেতে পারে। তারপর হচ্ছে প্রোডাক্ট স্কিমা মার্কআপ কোথায়? ই কমার্স ওয়েবসাইটে যে প্রোডাক্ট আমরা আপলোড করছিলাম সেখানে প্রোডাক্ট স্কিমা মার্কআপ করতে হবে। রেসিপি কোনো প্রয়োজন হয় না, কখনোই কাজে লাগে না। ওয়েবসাইট স্কিমা মার্কআপ কোথায় করতে হয় এটা আমরা দেখাবো। তো প্রথমত ওয়েবসাইট স্কিমা মার্কআপ দিয়ে আমরা শুরু করি। ওয়েবসাইট স্কিমা মার্কআপ, এটার একটা নাম হচ্ছে সাইট লিঙ্ক সার্চ বক্স। সাইট লিঙ্ক সার্চ বক্স, এটা মনে করেন আমরা এখানে লিখে সার্চ দিলাম দারাজ। দেখেন এই যে জেনারেলি তো এইগুলো শুধুমাত্র একটাই আসে জেনারেল ওয়েবসাইটে, তাই না? তো এখানে এতগুলো আসছে কেন? সার্চ, ওম্যান ফ্যাশন, মোবাইল ফোন ইন বাংলাদেশ, কন্ট্যাক্ট, দারাজ মল, এগুলো বলে সাইট লিঙ্ক। হ্যাঁ, আচ্ছা, সার্চ বক্সটা এখানে আসতেছে না। ফ্লিপকার্ট লিখে যখন সার্চ দিচ্ছেন দেখেন সাইট লিঙ্কও আসতেছে, আবার এখানে একটা সার্চ বক্সও আসতেছে। তো আপনি যদি চান কেউ আপনার ব্র্যান্ড নেম লিখে সার্চ দিলে এরকম সাইট লিঙ্ক এবং একই সাথে সার্চ বক্স আসবে, তাহলে আপনার ওয়েবসাইটের হোম পেজে আপনাকে কি করতে হবে? এই যে ওয়েবসাইট স্কিমা মার্কআপ করতে হবে। খুব সিম্পল জিনিস ওয়েবসাইট স্কিমা মার্কআপ করা। প্রথমে কি বলতেছে? ওয়েবসাইটের নাম। আমাদের ওয়েবসাইটের নাম কি? ডিএম ব্যাস 248। যে ব্র্যান্ড নেম সেটা দিয়ে দিবেন এখানে। ইউআরএল কি জিনিস? ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর সাইট সার্চ স্ট্রিং, এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল অনুযায়ী স্ট্রিং লেখেন। এখানে কি রুট ডোমেইনে পরে সার্চ, তারপর হচ্ছে জিজ্ঞাসাবোধক চিহ্ন, তারপর কিউ, তারপর হচ্ছে একটা সমান সমান চিহ্ন, ব্যাস। ক্লিয়ার? এই হচ্ছে আপনার স্কিমা মার্কআপ ক্রিয়েট হয়ে গেল। সাইট লিঙ্ক সার্চ বক্স স্কিমা মার্কআপ। এটা কি করতে হয়? এটা সবসময় ওয়েবসাইটের হোম পেজে দিতে হয়। তো একবার যদি কোনো ওয়েবসাইটের হোম পেজে আপনি ইউজ করেন এটা, তাহলে অন্যটা আর ইউজ করা যাবে না। অন্য কোনো স্কিমা মার্কআপ অন্য পেজে ইউজ করতে পারবেন। এখন ওয়েবসাইটের হোম পেজে কিভাবে এটা ইনপুট করতে হয়? প্রত্যেকটা ওয়েবসাইটের হেডার ফাইলে এই কোডগুলো ইনপুট করতে হয়, হেড ফাইলে। তার আগে এই কোডটা যে ঠিক আছে কিনা এটা আমাদের ভ্যালিডেট করতে হবে। কিভাবে? এই যে দেখেন এখানে টেস্ট করে, এই যে স্ট্রাকচার ডাটা টেস্টিং টুলে ক্লিক করেন। স্ট্রাকচার ডাটা টেস্টিং টুলে এরর আসতে পারে কখনো কখনো। ভ্যালিডেটর ডট স্কিমা ডট, এটা আবার নতুন করে ইয়ে করেন। এই যে দেখেন এখানে চলে আসছে। কোড স্নিপেটে আসেন, এখানে এই কোডটা কপি করে এনে দিয়ে দেন। এই যে কপি করেন, কপি করে এর মধ্যে কোডটা পেস্ট করে দেন। তারপর রান টেস্ট করেন। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে এটা ওয়েবসাইট স্কিমা মার্কআপ হয়েছে। টাইপ ওয়েবসাইট, নাম, ইউআরএল, সার্চ অ্যাকশন, এখানে সবকিছু দেওয়া আছে। এখানে যদি একটা কমা দাঁড়ি পূর্ণচ্ছেদের হেরফের হয় তাহলে স্কিমা মার্কআপটা এরর চলে আসবে। দেখেন এখানে একটা ডট দিয়ে দিলাম আমি, দিয়ে দেওয়ার পর এটা রান করেন, দেখেন এরর চলে আসছে। ক্লিয়ার? সো এইখানে আপনাকে আগে ভ্যালিডেট করতে হবে স্কিম আউটটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে ভাই, বি কেয়ারফুল। এটা এতটাই সেন্সিটিভ জিনিস, আপনি যদি ভুল স্কিম মার্কা আপনার ওয়েবসাইটে দিয়ে দেন, গুগলের ক্রলার হয়তো বা কোনোদিন আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং করবেন, আপনার ওয়েবসাইটে ডিএনডেক্স হয়ে যেতে পারে। এটা কিন্তু কোডিং সেকশন, এটা কিন্তু এতটাই খতরনাক ব্যাপার। সো বি কেয়ারফুল। এটা যদি পারেন তো করবেন, না পাইলে করবেন না। এবার এটা ওয়েবসাইটের হেডার ফাইলে ইনপুট করার জন্য আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। প্লাগ ইন এসে স্কিমা মার্কআপ লিখে সার্চ দেন। স্কিমা মার্কআপ, এই যে স্কিমা মার্কআপটা ম্যাগাজিন 3 এরা ডেভেলপ করছে। এই স্কিমা মার্কআপটা ইনস্টল করবেন। ইনস্টল করে এটা অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করার পর আপনি যে পেজেই যান না কেন, যে পেজ এডিট করেন না কেন, সেই পেজের মনে করেন হোম পেজেই তো দিব আমরা ওটা, তো হোম পেজটা আমরা এডিট করি। হোম পেজের একদম নিচের দিকে চলে আসেন, স্ক্রল করে দেখেন এখানে স্কিমা এন্ড স্ট্রাকচার ডাটা অন দিস পোস্ট, এখানে কাস্টম স্কিমা। তার স্কিমা মার্কআপের সেই কোডটা এর ভিতরে দিয়ে দেন। এই সেই কোড, তাই তো? এই তো ঠিক ছিল, এখান থেকে কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর এটা সেভ করে দেন। হয়ে গেছে আপনার হোম পেজের স্কিমা মার্কআপ। এখন আপনার যদি মনে হয় যে এটা আমি টেস্ট করতে চাই যে আমার স্কিম আমারটা ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, তাহলে কোথায় যাবেন? আবার এই ভ্যালিডেটর টুলে আসবেন। এই ভ্যালিডেটর টুলে আবার আসবেন। আগে তো আমরা কোড চেক করেছিলাম, এবার আমরা ইউআরএল চেক করবো যে এই ইউআরএল এর ভিতরে কোডটা করতেছে কিনা। রান টেস্ট দেন। কখনো কখনো একটু ফায়ার হতে টাইম লাগে, দেখেন এখানে
নো, এখনো হয়নি। এখন অব্দি স্কিমা মার্কআপটা এখানে দেখা যাচ্ছে না। অন্য একটা পেজে টেস্ট করে দেখলে অনেক সময় হতে পারে। স্কিমা মার্কআপ ভ্যালিডেটর লিখে সার্চ দেয়। স্কিমা মার্কআপ ভ্যালিডেটর, এখানে ইউআরএল দিয়ে দেই, রান টেস্ট। আচ্ছা, এখনো যেহেতু আসছে না, সমস্যা নেই, এখনো আর কি ইয়ে হয়নি মনে হচ্ছে, ফায়ার হচ্ছে না, ওটা একটু টাইম লাগে, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, এবার মনে করেন আমরা একটা যেকোনো একটা পোস্টের জন্য স্কিমা মার্কআপ করি, তাহলে পোস্টের জন্য স্কিমা মার্কআপ করতে গেলে কোথায় যেতে হবে আমাদের? আহ যেতে হবে যে আর্টিকেল স্কিমা মার্কআপের মধ্যে। এর আবার টাইপ আছে দেখেন, আর্টিকেল, এই ব্লগ পোস্ট, আমাদের জেনারেল একটা ব্লগ পোস্ট। ব্লগ পোস্টের ইউআরএলটা এখানে দিয়ে দেন। মনে করেন এই পোস্টের জন্য আমরা স্কিমা মার্কআপ করবো, এগুলো কেটে দিই। এই ব্লগ পোস্টের ইউআরএলটা চাচ্ছে এরা, ইউআরএলটা দিয়ে দেন। আচ্ছা, এটা বাদ দেই, হেডলাইনটা চাচ্ছে, হেডলাইনটা দিয়ে দেন। ইমেজের ইউআরএল চাচ্ছে, ইমেজের কিন্তু আলাদা ইউআরএল হয়। এটা রাইট বাটন ক্লিক করেন করে কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে, কপি ইমেজ অ্যাড্রেস এটা করবেন। করার পরে ইমেজের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেন। আর কোনো ইমেজ আছে কিনা দেখেন, এখানে এই একটা ইমেজ আছে, এটা দিয়ে দেন। আবারও কপি ইমেজ অ্যাড্রেস, তারপর এখানে প্লাসে ক্লিক করেন করে এটা দিয়ে দেন। শর্ট ডেসক্রিপশন চাচ্ছে। শর্ট ডেসক্রিপশন কিভাবে দিবেন? এই পুরো আর্টিকেলের একটা সামারি আপনি লিখবেন। তো একটা সময় দেখেন এখানে কিন্তু খুব স্মার্টলি এটা লিখতে হয়, এক প্যারাগ্রাফের ভিতরে সর্বোচ্চ 50 থেকে 80 ওয়ার্ড অথবা 100 ওয়ার্ডের ভিতরে আপনি এটা লিখবেন। আলিফকে, আলিফ ভাই একটু হ্যান্ড রাইজ করেন তো। এই যে আলিফ ভাই, সাইদি হাসান আলিফ ভাই, কথা বলেন, হ্যাঁ। হ্যালো আলিফ ভাই, এই কি ভুল করে করছেন? আমার রিমোট কন্ট্রোল লাগবে কেন? রিমোট কন্ট্রোল লাগবে কেন আমার? ওকে। সো এটা একটা সময় দেখেন আমি খুব লং টাইম একটা কাজ করেছিলাম এসইও মার্কআপ নিয়ে। তো তার জন্য একটা আর্টিকেলের সামারি লেখার জন্য কন্টেন্ট রাইটারের হেল্প লাগছিল আমার। আমি নিছিলাম কারণ খুব প্রফেশনাল ক্লায়েন্ট ছিল, সেটা ভালোই পেমেন্ট করতো। তো আপনারা কি করবেন এই যুগে এসে? এই যুগে এসে জাস্ট যে কোনো একটা আর্টিকেল কপি করবেন এখান থেকে। মনে করেন আমি এটা কপি করে দেখাই দিই, করে আপনারা চ্যাট জিপিটিতে চলে যাবেন। চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটিতে যাওয়ার পরে পুরো কন্টেন্টটা এখানে পেস্ট করে দেন। দেওয়ার পরে এখানে আপনি লেখেন, রাইট এ শর্ট ফর দ্য, মাস্ট রাইট 50 থেকে 80 ওয়ার্ডস উইদিন এ প্যারাগ্রাফ। ও একটা ওয়ান প্যারাগ্রাফের ভিতরে এই আর্টিকেলের একটা শর্ট সামারি আমাদের ভিতরে লিখে দিবে। কি লিখতেছে এটা? আচ্ছা, একে আরো ভালোভাবে কমান্ড দেই, রাইট, রাইট এ প্যারাগ্রাফ। রাইট এ মনে হয় বুঝতে পারিনি, রাইট অনলি ওয়ান প্যারাগ্রাফ। একটাই প্যারাগ্রাফের মধ্যে আমাদের একটা সামারি লিখে দেবে এই আর্টিকেলের। যা লিখছে আই হোপ ভালোই লিখছে, এটা তো আপনারা পড়েই নিবেন সবসময় যখন কাজ করবেন। হ্যাঁ, যা লিখছে ভালোই লিখছে। তো আমরা এটা শর্ট ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেন। এর বেশি কখনোই লিখবেন, এটা বড় লেখা যাবে না। টাইপ, অথর টাইপ, অথর টাইপ কি জিনিস? অথর টাইপ একটা ওয়েবসাইটে দুই ধরনের অথর হয়, একটা পার্সোনা, একটা হচ্ছে অর্গানাইজেশন।
তো এর তো ওয়েবসাইট দেখেই বোঝা যায়। মনে করেন যদি একটা ই কমার্স ওয়েবসাইট হয়, একটা ই কমার্স ওয়েবসাইট কি পার্সোনাল হতে পারে? হতে পারে না। সেটা কিন্তু এক ধরনের সংস্থা। কিন্তু আমার ওয়েবসাইট সজীবরায়.কম এটা কিন্তু একটা পার্সোনাল ওয়েবসাইট। তো এখানে যেহেতু আমরা এটা একটা ই কমার্স ওয়েবসাইট ধরে নেন। সো ই কমার্স ওয়েবসাইট যেহেতু সেটা আমরা এখানে দিব অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের অথর কে থাকে? অথর থাকে, একটা অর্গানাইজেশনের কিন্তু কোনো অথর থাকে না। অথর থাকে তার বিজনেস নেম। যেমন দারাজ, দারাজের অথর কে? দারাজের অথর দারাজ নিজেই। ব্র্যান্ড নেমটাই হচ্ছে ও অথর। কারণ এটা একটা সংস্থা। কিন্তু সজীবরায়.কম এটার অথর কে? এটা অথর পার্সন এবং এর অথর কে সজীব রায়। তো এখানে যেহেতু আমি অর্গানাইজেশন দিচ্ছি তাহলে এর ব্র্যান্ড নেমটা দেবে। ব্র্যান্ড নেম কি? ডিএম ব্যাস 248। অথর ইউআরএল অ্যাকচুয়ালি এর কোনো অথর ইউআরএল নেই। তো হোম পেজের ইউআরএলটা দিয়ে দিবেন ঢালাওভাবে। পাবলিশারকে অথর নিজেই। এইখানে আবার পান্ডিতি করে আপনি স্কিম মার্কআপ করতেছেন এই জন্য আপনার নাম দিয়েন না ভাই। কারণ একটা অর্গানাইজেশনে তো বড়, বড় অর্গানাইজেশনে তো হাজারো টেকনিক্যাল টিম থাকে। 1000 মানুষও থাকতে পারে। তো 1000 মানুষের কাছে 1000 অ্যাক্সেস থাকতে পারে। এখন সবাই যদি যে যার নাম খোলায় হবে না। একটা প্রতিষ্ঠান অলওয়েজ তার ব্র্যান্ড নেমে চলে। তার কর্মচারীদের নামে চলে না। কর্মচারী আসবে যাবে আলাদা ব্যাপার। সো পাবলিশার লোগো ইউআরএল। এই লোগোর ইউআরএলটা দিয়ে দেন। কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস। নিয়ে নেন। ডেট পাবলিশড। এই আর্টিকেলটা কবে পাবলিশ করা হয়েছে? এডিটে যান। সরি, পাবলিশ করতে গেলে কবে পাবলিশ করা হয়েছে? 10/15 15 তারিখে পাবলিশ করা হয়েছে, তাই না? তো 15 তারিখ দিয়ে দেন এখানে। ডেটা মডিফাই কবে মডিফাই করা হয়েছে? মনে করেন আজকে আমরা মডিফাই করছি। সরি, 18 তারিখ হয়ে গেছে, তো কঠিন ব্যাপার। 17 তারিখ আজকে মডিফাই করছি। এই হচ্ছে আমাদের সেই স্কিম মার্কআপ আমরা দেখতে পাচ্ছি। এটাকে ভ্যালিডেট করেন। টেস্ট। এখানে দেখেন একটা ইরর আছে। তো ইররটা কি আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে ক্লিক করেন। আমার মনে হচ্ছে এর মধ্যে ইরর আছে ডেসক্রিপশনের ভিতরে এই যে কোটেশন ইউজ করছি। আই থিংক এটা ডেসক্রিপশনের মধ্যে যে কোটেশন ইউজ করছে না, এই কোটেশনটা ইউজ করা যায় না। কোটেশন ইউজ করলে ওরা ইরর কাউন্ট করে। আচ্ছা, এবার করে দেখি। দেখেন এবার ঠিক আছে। হ্যাঁ, এবার অন ভ্যালিড আইটেম ডিটেক্টেড। কিছু কিছু ক্রিটিক্যাল ইরর এখানে দেখাচ্ছে, যেটা হচ্ছে ডাটা পাবলিশড, কি দিছি, ডেট পাবলিশড, ইজ এ মিসিং টাইম জোন। কোথায় মিসিং টাইম জোন আছে? 10/15, 10/17, এখানে কি মিসিং টাইম জোন? কি বলতেছে এরা? আচ্ছা, মনে হয় আমরা তো আপডেট করিনি আর্টিকেলটা, এই জন্য মনে হয় এটা মিসিং টাইম জোন হিসেবে কাউন্ট করতেছে, বুঝছেন? ওরা তো দেখছে যে এখানে আপডেট হয়নি। ইনভ্যালিড ডেটা হবে ডেটা মডিফাই অপশন। ডাটা মডিফাই, পাবলিশ দিলাম এটা, মডিফাই দিলাম এটা। 10/15 তো ঠিক আছে, তাও এরকম ইরোর দেখাচ্ছে কেন? দুটো যদি সেম দেই, এরকম কখনো তো হয়নি। কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, থাক, সমস্যা নেই। এটা হচ্ছে নন ক্রিটিক্যাল ইরর, এটা কোনো প্রবলেম না। যাই হোক, এটা হয়তো অন্য আর্টিকেল করার সময় হবে না। আমরা এটাকে কপি করব, কপি করে এই ওয়েবসাইটের এখানে দিয়ে দিব। এটা হচ্ছে আপডেট করা হয়নি, তো এই জন্য ওখানে লিখছি যে আপডেট করছি, এই জন্য ওরা ইরর হচ্ছে। কারণ আর্টিকেলটা 15 তারিখে যেটা পাবলিশ করা হয়েছিল এখনো সেইটাই আছে, এই জন্য এটাকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে এখানে স্কিমা মার্কআপটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। রাইট? এটা এখন আমরা চেক করতে পারি কিভাবে? এই যে
ভ্যালিডেটর দিয়ে স্কিমা মার্কআপ ভ্যালিডেটর দিয়ে চেক করেন। ইউআরএল চেক করেন, দেখেন এর মধ্যে ব্লগ পোস্ট স্কিমা মার্কআপটা চলে আসছে। আমরা কিন্তু এই ব্লগ পোস্ট স্কিমা মার্কআপটা ইমপ্লিমেন্ট করছি একটু আগে, এখন কিন্তু ফায়ার হচ্ছে, রাইট? তো এইভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে যা যা স্কিমা মার্কআপ আছে এগুলো সব করতে পারবেন, মানে করা উচিত। শুধুমাত্র স্কিমা মার্কআপ নিয়েও প্রচুর কাজ পাওয়া যায়, প্রচুর কাজ পাওয়া যায়। একটা পেজে স্কিমা মার্কআপ করতে আপনার সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগবে যদি ভালোভাবে প্র্যাকটিস করেন এটা। তো এটা করতে আপনার সর্বোচ্চ আহ, একটা পেজে স্কিমা মার্কআপ করলে $1 থেকে $2 আপনাকে, এবং $3 পর্যন্ত আমি পেয়েছি পার পেজ স্কিমা মার্কআপ নিয়ে। তো এই হচ্ছে স্কিমা মার্কআপের মোট এরকম 1 2 3 4 5 এরকম 8 ধরনের স্কিমা মার্কআপ মোটামুটি মার্কেট প্লেসে পাওয়া যায়। তার মধ্যে আমি আর্টিকেলটা দেখালাম, ওয়েবসাইটটাও দেখালাম। আর ওয়েব পেজ স্কিমা মার্কআপটা কোথাও আপনারা পাবেন না, আমি একটা রিসোর্স দিয়ে দিচ্ছি। আমি আমার এক ক্লায়েন্টের জন্য কাজ করেছিলাম, তো এটাই প্রত্যেক ব্যাচে দিয়ে দেই। আহ, এটা পাবেন, এই যে ওয়েব পেজ স্কিমা মার্কআপ, এটা একটু দেখে নিন, এখানে একটা ওয়েব পেজ স্কিমা মার্কআপ লেখা আছে। আর যেগুলো আছে প্রোডাক্ট পার্সন লোকাল বিজনেস, এগুলো আপনারা সবাই অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে আগামীকাল সাবমিট করবেন, অ্যাজ হোমওয়ার্ক হিসাবে। আর যত স্কিম মার্কআপ আছে আমি তো করে দিয়েছি এইখান থেকে, আমি তো করছি আর্টিকেল, আপনারা করবেন ব্রেড ক্রাম, এফেক্টিভ, লোকাল, পার্সন, প্রোডাক্ট, 1 2 3 4 5টা। এগুলো আপনারা অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে আগামীকাল সাবমিট করবেন। আর যে অংশটুকু আছে এটা যদি আলোচনা করি, বড্ড কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। লোডিং স্পিড, ক্যানোনিকাল ট্যাগ, রিডিরেকশন, এটা আগামী ক্লাসের সাথে আমি আলোচনা করে দিব। আপনারা যদি চান এখনো নিতে পারবেন, যেহেতু টেকনিক্যাল ক্লাস একটু কঠিন মনে হচ্ছে আপনাদের, আমার কাছে আপনাদের জন্য। আপনারা যদি চান যে আজকে আলোচনা করতে, আমি আলোচনা করে দিব। আপনাদের কি ডিমান্ড বলেন? হ্যালো, আজকের আলোচনা করবো এটা, এগুলা তো কথা বলতে পারবেন, সমস্যা নেই। ওকে, তাহলে এবার বলেন, কারো কোনো কোশ্চেন আছে? স্যার আদাব, হ্যাঁ বলেন তাহলে। আমি যেগুলো মিস্টেক করছি ওই পোস্টে, আমি তো ওটা আবার এডিট করতে পারবো তাই না স্যার? এডিট করে সেভ সবকিছু ঠিক হয়ে গেল। অলওয়েজ এডিট করতে পারবেন, হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, রুকেয়া আপু বলেন। ভাইয়া আজকে যে ক্লাসটা করলাম এটা হচ্ছে টেকনিক্যাল এসিওর ক্লাস করলাম। রাইট, টেকনিক্যাল এসইও ক্লাস। ও, কিন্তু আমাদের ক্লাস লিংকের ওইখানে লেখা ছিল লোকাল এসিও। আমি তো প্রথম থেকেই গলায় ফেলছি যে আসলে লোকাল এসিও করছি নাকি টেকনিক্যাল এসিও। ক্লাস দেখে মনে হচ্ছে টেকনিক্যাল, কিন্তু ওইখানে দেওয়া ছিল লোকাল। আচ্ছা, ব্যাপার হচ্ছে আমরা কিছু কিছু ক্লাস আছে না, যে 2 3 দিন, একদিনের ক্লাস 2টা ক্লাস করছি, এই জন্য কিন্তু সিলেবাসের সাথে সিকুয়েন্সিয়ালি আমরা আগাইতে পারি। এটা নিয়ে বদল হওয়ার কোনো কারণ নেই। প্রথমে এসে বলছি যে আমরা টেকনিক্যাল এসিওতে আছি, আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে না, আপনি আবার গত ক্লাসে আমাদের লোকাল এসিওর একটা ভিডিও দিছিলেন না, ইউটিউবে দেখার জন্য বলছিলেন আগামী ক্লাসে আগে সবাই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, এর লোকাল জন্য এসিওর অনেক কনফিউজড হয়ে গেছিলাম যে আসলে ক্লাসটা করছি কোনটা। লোকাল এসিওর একটা ক্লাস হবে আমাদের, সমস্যা নেই। আচ্ছা ওকে, তারপর আর আচ্ছা কে, ঠিক আছে। ভাই কিছু বলবেন? সজীব ভাই, আমি একটু বলতাম হ্যাঁ বলেন। এসইও প্লাগিং এ ভাই, ওই যে ইউএস এসইও যে একটা ইনস্টল করতে বলছিলেন মাল্টিপল টুলস, ওইটা তো আমার এখানে ডলার আসে, মানে পেমেন্ট করার সিস্টেম আছে, এটা কি ফ্রি নাকি? কি বলেন, এটা তো ফ্রি? তাহলে জমি জমা আছে কয় বিঘা? 2 বিঘা জমি বিক্রি করেন, করে এটা কিনে নেন। না, এটা তো বেশি না, আমি $9 একটা ইয়ে দেওয়া আছে। তাহলে তো মোটামুটি 10 কাটা বেচেন আর কি। স্ক্রিন শেয়ার করেন, তারপরে দেখান। আমি এই যে স্ক্রিন শট নিয়েছিলাম, ওইটা দিতেছি। সাকিব ভাই কিছু বলবেন? স্ক্রিন শেয়ার করেন। আসল ভাই, পেইড ভার্সন তো অবশ্যই আছে কিন্তু ফ্রি আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভালো আছে। ভাইয়া। আমি তো লেভেল 2 এর ক্লাস আসলে ওইভাবে করতে পারি নাই, একটু অফ টপিকে কথা বলি। হ্যালো হ্যালো তারপর সাকিব ভাই স্যার, বলেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন আপনি।
যখন এই লেভেল 2 এর ক্লাসগুলো হলো, তো প্রথম আমি 2টা ক্লাস করছি। 2টা ক্লাস করার পরে মনে হয়েছে যে আমার ফোন দিয়ে আর এটা সম্ভব না, আমার ফোনের একটু সমস্যা ছিল। দেন আর ক্লাস, এরপর আর আমি ক্লাসে জয়েনিং করতে পারিনি। দেন এরপর আর কোনো ক্লাস করিনি। তারপরে মাঝখানে কিছুদিন গ্যাপ যাওয়ার পরে এখন আপাতত একটা ল্যাপটপ নিছি, তো এখন এই পর্যন্ত ক্লাসে আসি। তো মাঝখানে তো অনেক ক্লাস গ্যাপ গেছে। তো যদি একটু পরামর্শ দিন যে কিভাবে একটু আগানো যাবে, তাহলে একটু ভালো হতো। এটা তো পরামর্শের কিছু নেই, যে ভিডিও রেকর্ড গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি দেখেন, দেখার পরে যদি প্রবলেম হয়, আপনার তো অনেক শর্ট টাইম না, ক্লাসটা 1.5 ঘন্টা করে হয়, এখানে কিন্তু টাইম দিতে পারি না আপনাদেরকে। ক্লাসের হ্যাঁ স্যার, আমি সেটাই বলেছি। এখন যদি পরবর্তীতে যদি আমি তো যেহেতু পিছাই না, যদি এই ক্লাসগুলো করার সাথে সাথে পরবর্তীতে ওই পিছনে ক্লাসগুলোর একটু সমস্যা হয়, তাহলে একটু লাইভ সাপোর্ট কি ক্লাস, আমাদের ব্যাচ ক্লাস শেষে কি কোনো সাপোর্ট ব্যবস্থা আছে? ক্লাসে সাপোর্ট ব্যবস্থা মানে ক্লাস সাপোর্ট ব্যবস্থা বলতে আমার এখন আমি পারতেছি না এটা। আপনার মূল ক্লাস শেষ, এখন এটা কত নাম্বার ক্লাস চলতেছে? 16 নাম্বার, 22 কিংবা 23টা ক্লাস হওয়ার কথা। তারপরে যে ক্লাসগুলো শেষে কি আমাদেরকে সাপোর্ট দিবে না, যেগুলো আমাদের একটু ভুল হবে কিংবা যেগুলো পারবো না? সাপোর্ট ক্লাস তো হয় রোজ সকাল 10টা থেকে রাত এই বিকাল 4টা পর্যন্ত, ওখানে জয়েন করবেন, আপনি প্র্যাকটিস করতে থাকেন, কোনো প্রবলেম হলে ওখানে জয়েন করবেন। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, আনিসুল ভাই বলেন, স্ক্রিন শেয়ার করছেন কই? কই আসছেন আপনি, আমাকে একটু বলেন, এখানে আসছেন কেন? আপনি আপনার ওয়েবসাইটে ঢুকবেন, আপনার ওয়েবসাইটে লগ ইন করেন। বুঝতে পারছেন না কিছু? আপনি যে ওয়েবসাইট বানাইছেন সেই ওয়েবসাইটে লগ ইন করেন। হ্যাঁ সন্দীপ ভাই, বুঝতে পারছি। আমি মানে ভুল জায়গায় রং জায়গায় ঢুকছি। হ্যাঁ, আচ্ছা ওয়েবসাইটে লগ ইন করে ওখানে যে প্লাগ ইন সেগমেন্ট আছে ওখানে যাবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে। পার্টিসিপেন্ট অনেক কমে যাচ্ছে, আর আপনারা হেল্প করতেছেন না, মানে কেমন জানি আহ কি বলা যায় এটাকে, কি বললে আপনারা আপনাদের গায়ে লাগবে কিন্তু অনুরোধ করবেন না। অপমান করার উদ্দেশ্য না, গায়ে লাগাতে চাই না, ভালোভাবে করেন। মানে কেমন জানি সিনেমা দেখতে আসেন আপনারা, তাই না? ক্লাসে হোমওয়ার্ক করেন না, কোশ্চেনও করেন না। হোমওয়ার্ক না করলে হয়তো বা বুঝতে পারেন না, তাও তো বলেন না যে বুঝি নাই। সন্দীপ ভাই, বর্তমানে যে ক্লাসগুলো করতেছে এগুলো একটু হার্ড লাগতেছে মানে। হার্ড তো লাগবে, এখন এটা একটু বড় ইন্ডাস্ট্রি, আর এসিও নিয়ে আমি কথা বলবো সেভাবে নাই, কারণ আমি তো হার্ড করে এসিও নিয়ে প্র্যাকটিস করি আমি, তাই না? সো আমি হয়তো বা বলতে বলতে অনেক কিছু সিলেবাসের বাইরে চলে যাই, সেটা নিয়ে টেনশন নেই। আপনাকে তো প্র্যাকটিস তো চেষ্টা তো করতে হবে। এই ইন্ডাস্ট্রিটা এত সহজ ভাববেন না, এটা তো যথেষ্ট কঠিন না। আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়ার অংশটা ভালো লাগছে আপনাদের, কারণ ওটা আপনারা পরিচিত, তাও শুধু ফেসবুকের বাইরে অন্য কোনো সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বললে কিন্তু আপনাদের মাথা খারাপ হয়ে যায় আবার, তাই না? ফেসবুক ভালো লাগছিল, কিন্তু ফেসবুকের অ্যাড নিয়ে যখন কথা বলছি তখন আবার মন খারাপ হয়ে গেছে। So, কঠিন লাগবে। এখন আপনি যদি প্র্যাকটিস নাই করেন তাহলে কোনো কিছুই সহজ হবে না, প্র্যাকটিস করতে হবে ভাই। রুকায় আপু কিছু বলবেন? জি ভাইয়া, গত ক্লাসের ওই যে ফিচার ইমেজের কথা বলছিলেন না, ওইটা অ্যাড করছি, কিন্তু পরে যখন পোস্টটা শেয়ার করছি তখন তো দেখি ওইটার অ্যাড হয়নি। আবার চেক করে দেখবেন, হয়তো বা মিস্টেক হতে পারে, ওইটা অ্যাড করার পরে আপডেট হয়তো বা দেন নাই। আবার সবগুলো পর পর করেই দিছিলাম, কিন্তু পরে দেখলাম যে ওইটা আর হয়নি আপডেট। না, আবার দেখেন ওইখানে যে আপনার পোস্টের ভিতরে যে ফিচার ইমেজটা আপডেট আছে কিনা। সব মিস্টেক, আচ্ছা, যথেষ্ট ফ্রেন্ডলি থাকার চেষ্টা করি, কিন্তু আপনারা ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতেছেন না। ওকে, ধন্যবাদ। এগুলো একটু প্র্যাকটিস করেন নিজেরা। এখন তো একটা শেষ পর্যায়ে চলে আসছে, তাই না? আরো হয়তো বা কয়েকটা ক্লাস বাকি আছে, আর হয়তো বা 10-12টা ক্লাস বাকি আছে। আজকের আমাদের 12, 13, 14 নম্বর ক্লাস শেষ হলো, হিসাবে 14 নম্বর ক্লাস। এই যে টেকনিক্যাল ইস্যুটা 14 নম্বর ক্লাসেই হয়, তো এই হিসাবে আপনারা এখনো 8টা ক্লাস পাবেন অফিসিয়ালি। অফিসিয়াল আনঅফিসিয়াল যাই বলেন না কেন, আমাদের হয়তো বা 16টা ক্লাস হয়েছে,
তো যেটা বুঝতে না পারেন আমাকে বলেন যে দাদা আপনি, সবাই মিলে বলতে হবে, একজনের জন্য তো আর আমি পুরো একটা ক্লাস নিতে পারবো না। বলেন যে আমাদের একটা এক্সট্রা টাইম দেন, অথবা পুরো একটা ক্লাসে আপনি আমাদেরকে প্রবলেম সলভিং করান। ভাই আপনাদের ভিতর থেকে না আসলে আমার কোনো দায়বদ্ধতা আছে বলেন? হ্যাঁ আছে, আমারও দায়বদ্ধতা আছে, কিন্তু আমি বলতে বলতে আমার এতটুকু বলার দায়বদ্ধতা আছে, আমি তো বলতেছি, আপনারা শুনতেছেন না। আপনারা যদি আমার কাছ থেকে না নিতে পারেন, আমাকে এদের কাজ আছে, আমাকে বেতন কমবে নাকি এরকম না করলে? 22টা ক্লাসের পরে কিন্তু কাহিনী শেষ হয়ে যাবে, বুঝতেছেন না এটা? এই ক্লাসে আমি যখন অফিসে বলবো যে আমার ব্যাচ শেষ, অফিস আমার ধুম করে আরেকটা ব্যাচ দিয়ে দেবে এখানে এই সময়। সো বি কেয়ারফুল। প্রয়োজনে এটা অবশ্য বলা